একটা গধূলি লগ্ন, অথচ আপনি সেদিকে মনোযোগী না হয়ে আমার দিকে মগ্ন কেন? না না, আসলে আমি কনফার্ম হচ্ছিলেন? আপনি কনফার্ম হচ্ছিলেন? আপনি আমাকে ধাক্কা দিয়ে মাটিতে আমি লুটিয়ে পড়ে আছি আর আপনি এটা কনফার্ম হচ্ছিলেন? আপনাকে কে বললো যে আমি এটা কনফার্ম হচ্ছিলাম আপনি রাস্তায় লুটিয়ে পড়ে আছেন কিনা? আমি তো কনফার্ম হচ্ছিলাম যে আমার বুলেটের বেগে সাইকেল চালানোর কারণে দু একটা সাইকেল, দু একটা আপনার মতো মানুষ যদি রাস্তায় পড়ে না যায়, তাহলে আমি কিসের সাইক্লিং করি? এটাকে সাইক্লিং বলে না, এটাকে বলা হয় সাইক্লিং। আর আপনাকে কোন বিখ্যাত সাইক্লিস্ট বলেছে যে এরকম পাড়ায় পাড়ায় গিয়ে মেয়েদেরকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে লুটিয়ে পড়ে তারপরে হলো সাইক্লিস্ট হতে হয়? বলুন। আমার একটা মোটিভ আছে, জীবনে একটা গোল আছে। আমি চাই ৭৬ ঘন্টা একটানা সাইক্লিং করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আমার নাম উঠাবো। আপনি নিচের নাম পরে উঠেন, এখন উঠান। ও টারা, সাইকেল উঠাতে বলি নেই, আমাকে উঠান। ধরেন। ও লেগেছে? না, একদমই লাগে না, লাগে নাই। এইসব ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হয়, তাই আমি সবসময় ফার্স্ট এড বক্স ক্যারি করি। আমার এখন লাগবে না। শুনুন, এসব ক্ষত থেকে হয় পচন, আর পচন থেকে ক্যান্সার। এই না, দেখুন এটা না। আস্তে আস্তে, হ্যাঁ, একদম এতটুকু কতটুকু করে। ব্যাপার, এবার ফিরে আসার পরে এত খুশি? ব্যাপারটা কি? হয়ে গেছে। হয়ে গেছে? কি হয়েছে? প্রেম। প্রেম হয়েছে? কিভাবে? ধাক্কা, মা, জাস্ট একটা ধাক্কা। ধাক্কা খেয়ে ধাক্কা খেয়ে হোক আর যেভাবেই হোক, আমার মেয়েটার যে একটা প্রেম হয়েছে, এটাই তো বড় কথা। অনেকদিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু কিরে চিরিংমিরি, সারাদিন খালি বনে জঙ্গলে পাহাড়ে এখানে সেখানে চিরিংমিরি করে বেড়ালেই হবে? আর কিছু করতে হবে না? বয়স কত হলো বাবা? হ্যাঁ 25। 18। আচ্ছা ঠিক আছে, 18 আর 25, বিয়ের বয়স তো হয়ে গেছে নাকি? শোন, আমার বন্ধু শরাফত, ওর ছেলে বাইরে থেকে পিএইচডি করে এসছে, ব্যবসার সব দায়িত্ব নিয়ে নিয়েছে। এখন তুই শুধু মত দিলেই হবে। কি ঠিক বলেছি না? তুমি ওর মতটা জেনে নিও। বিয়ের বয়স হয়ে গেছে, এরপর কিন্তু তোর পালা।
খেয়াল রাখিস। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় আচ্ছা বাদ দে, বল না আপু কি হয়েছে? তুই চুপ কর। মা, আমি না একটা জিনিস বুঝি, প্রত্যেকটা প্রেম কাহিনীর মধ্যে এই বাবাদের বন্ধুর ছেলে কিভাবে এন্ট্রি নেয়? আমার প্রেম কাহিনীর মধ্যে কিন্তু আমি কোনো বন্ধুর ছেলেকে এন্ট্রি নিতে দেবো না। দরকার পড়লে আমার বয়ফ্রেন্ড আমাকে ছাকা দিবে, আমি ছাকা খেয়ে দেখা হয়ে যাবো। এক্স্যাক্টলি। আমাদের এই গল্পের মধ্যে কোনো রকম বন্ধুর ছেলের আমরা হতে দেব না। একদম না। শোনোটা কি সুন্দর প্রেম করে এসছে। খোলা আকাশের নিচে সবুজ গাছগাছালির মাঝখান দিয়ে যখন আমরা সাইকেল চালিয়ে যাই, তখন আমাদের প্রকৃতির সাথে প্রেম হয়, বন্ধুত্ব হয়, বন্ডিং হয়, আমাদের পেশি সুগঠিত হয়, আমাদের সকল দুশ্চিন্তা কেটে যায়, ঝরে যায়, এবং সবচেয়ে বড় কথা আমাদের শরীরের বাড়তি মেদ কেটে যায়। তা এই মেদটা কাটে না কেন? এগুলো আমি বইয়ে পড়েছি, আমার অভিজ্ঞতা নেই, বইয়ে পড়েছিলাম। আমার লজ্জা হয় তোর উপর। উই আর সাইক্লিস্ট ম্যান, উই আর প্রাউড টু সে ইট। আমরা এক জেলা থেকে আরেক জেলায় সাইকেল চালিয়ে যাই। তুইও আমাদের সাথে যাস, কিন্তু কিভাবে? লোকাল বাসে চড়ে। আমার মতন আধা ভাঙা ঘাড় নিয়ে আমি এত দূর সাইকেল চালিয়ে চলে আসলাম, আর তোর মতন সুস্থ স্বাভাবিক একটা ছেলে যে সাইকেলই চালাতে পারে না। এই তোর লজ্জা করে না? এই তুই পুরুষ মানুষের সাইকেল চালাতে পারিস না? ঠিক, আর তুইও কিছু বলবি বল। তাদের এত জ্ঞান না দিয়ে নিজের ভুঁড়ি আগে কমা, পরে জ্ঞান দিতে আসিস। বাট বোবা কথা বলছে। তাহলে আজকে আমাকে সেই গল্পটাই বলতে হবে, যে গল্পটা আজ পর্যন্ত আমি কাউকে বলিনি। আমার জন্ম হয়েছে সাইকেলের উপরে। কি? আমার দাদা সাইকেল চালিয়ে যখন বাজার থেকে ফিরছিল, তখন হানাদার বাহিনীর গ্রেনেড এসে চাকাটার উপর পড়লো, বুম! প্রথম চাকাটা উড়ে গেল। তোর দাদা মারা গেল? তাহলে কি আমার বাবার জন্ম হলো? বিয়ের আগের কথা বলছি। হ্যাঁ, আমার দাদা এক চাকার উপরে সাইক্লিং করে করে সার্কাসের মতো বাড়িতে ফিরে এসেছিলেন। এখন তোরা প্রশ্ন করতে পারিস আমি কেন সাইকেল চালাতে পারি না। কেন পারিস না? আমার মা ভয় পেয়েছিল, আর দাদা হয়তো এক চাকার উপর ভর করে ফিরতে পেরেছিল, কিন্তু আমি যদি গ্রেনেড হামলার শিকার হই আর আমার যদি প্রথম চাকাটা উড়ে যায়, তাহলে এক চাকার উপর ভর করে আমি যদি কোনোদিন বাড়িতে ফিরতে না পারি এই শরীর নিয়ে, তাই আমার সাইকেল চালানো শেখা হয়নি। আমি কি করে দুই চাকার উপর একটা সাইকেল চলে, তার উপর একটা মানুষ ভর করে, কি করে চলে আমার মাথায় আসে না। এই জন্য আমার সাইকেলটা শেখা হয়নি। ভাগ্য ভালো তুই হস্তশিল্পে পারদর্শী। মানে এই যে তুই যে আমাদের জন্য টেন্ট সবকিছু সাজিয়ে গুছিয়ে রেখেছিস, সেটার কথা বলছে। হাত দিয়েই তো করিস নাকি? থ্যাংক ইউ। হস্তশিল্প। হ্যাঁ ফারশাদ, চিন্তা করেছি আগামী বছর বার্থডেতে তোকে একটা সাইকেল গিফট করব। যেই সাইকেলের উপর আমার ছেলের জন্ম হবে। আমি বলি মা 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 সোনারে মা। আকাশ হয়ে দেখি তোকে, বাতাস হয়ে মাখি, জড়িয়ে ধরার বাহানাতে মিষ্টি করে ডাকি। পাহাড়ে হয়ে থাকি আমি, ঝর্ণা হয়ে নামি, একটু তাকিয়ে দেখতে মন করছি পাগলামি। পুরিয়ে এলে কথারা দেব তোকে ইশারা, মনের ভেতর রেখেছি তাই তোর ছবিটা এঁকে। ঘুম হয়ে যা তুই আমার চোখে, স্বপ্ন হয়ে রোজ দেখব তোকে। ঘুম হয়ে যা তুই আমার চোখে, স্বপ্ন হয়ে রোজ রোজ দেখ
দেখবো তোকে। এভাবে গাছের আড়াল থেকে একজন সুন্দর মেয়েকে চুপি চুপি দেখা কি বলে জানেন? কি বলে? কারচুপি। কারচুপি। সরি। ইটস ওকে। আমি আসলে যে নাকি নিজের দোষ নিজে স্বীকার করে ফেলে তার উপরে বেশিক্ষণ রেখে থাকতে পারি না। তাহলে আমি পল্লব। আমি পুষ্প। নাইস টু মিট ইউ। সেম হিয়ার। পুষ্প, আপনার নামের স্বার্থগত এবং অর্থগত দুটো দিকই একদম ঠিকঠাক। পুষ্প, আপনার নামটা যেমন ফুলের মতো, আপনি দেখতেও ফুলের মতো। তাই না? আপনার কথা শুনে কি মনে হচ্ছে জানেন? কি? আপনি ৭৬ ঘন্টা একটানা সাইক্লিং করে গিনেস বুকে আপনার নাম উঠাতে না পারলেও ৭৬ সেকেন্ডে কিন্তু ঠিকই একটা মেয়েকে প্রেমে ফেলতে পারবেন। আমি জানি। এই ফুলগুলো তো খুব সুন্দর। এই ফুলগুলো কার জন্যে? এই ফুলগুলো খুব স্পেশাল একজনের জন্য। আপনি জানেন আমি না দিনের পর দিন খুব ভালোবেসে এই ফুলগুলো তাকে দিই, আর সেও আমাকে ভালোবেসে খুব যত্নে এই ফুলগুলো তাকে দেয়। বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি জানি স্পেশাল মানুষ কাকে বলে। না, আপনি বুঝতে পারেননি। আমি না আমার ড্রয়িং রুমে ফুলদানি কথা বলছি। যা আশা, আমি তো ভেবেছিলাম কি না কি, কে না কে। তাহলে তো আপনার ফুলদানি বেশ লাকি, কারণ সে প্রতিনিয়ত আপনার কাছ থেকে নতুন নতুন ফুল পায়। এখন তো মনে হচ্ছে আপনার ড্রয়িং রুমের সেই ফুলদানিটা হলেই পারতাম। হতে চান নাকি আমার ড্রয়িং রুমের ফুলদানি? চাই তো। প্রসেসটা কি? এত তাড়াতাড়ি প্রসেস বলা যাবে না, এখন আমাকে বাসায় যেতে হবে। ঘুম হয়ে যা তুই আমার চোখে, স্বপ্ন হয়ে রোজ দেখবো তোকে। ঘুম হয়ে যা তুই আমার চোখে, স্বপ্ন হয়ে রোজ রোজ দেখবো তোকে। ঝুমকে এলো করতে চুরি করেছিস? না, তাহলে কোরিয়ান মুভির মতো একটা মেয়ে সাইক্লিস্টের সাথে আমার ধাক্কা লাগলো। মেয়ে সাইক্লিস্ট, ওয়াও। তারপর আমরা দুজন পড়ে গেলাম। মেয়েটা নিশ্চয়ই তোর কোলে পড়েছে? রাস্তায় পড়েছে। এইখানে কোরিয়ান মুভির ঝামেলা। এটা যদি বলিউড মুভি হতো, সুন্দর মতো একটা মখমল বিছানো থাকতো, হ্যাঁ, সবুজ ঘাসের মধ্যে 4-5টা গড়াগড়ি খেতে খেতে একটা ক্রিম রোল হতে পারতো। কোরিয়ান মুভির সমস্যা হচ্ছে সংঘর্ষ ঢুকিয়ে দেবে। গান হতো কিন্তু। আরে বাবা, তোদের আজের কথা বাদ দে, তারপর কি হলো বল না। তারপর আমরা দুজনের দিকে তাকিয়ে থাকলাম অপলক দৃষ্টিতে। আমি মেয়েটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। অপরূপ সুন্দর একটি মেয়ে। যে কোনো ছেলেই
এই মেয়ের প্রেমে পড়তে বাধ্য। আমিও পড়ে গেলাম। তুই প্রেমে পড়েছিস? ক্লাইম্যাক্স তো জমে গেল। আর সেই ক্লাইম্যাক্স অনুযায়ী তোর সাথে ওই মেয়ের আবার দেখা হওয়ার কথা। দেখা হয়েছিল। ফুলটা ফেরত দিসনি? না, ইস, এই ক্লাইম্যাক্স নষ্ট হয়নি। ক্লাইম্যাক্স আমি এখনো বজায় রেখেছি, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই দুলটা খুব স্পেশাল একটা দিনে আমি মেয়েটাকে ফিরিয়ে দিব। আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন? কি? আপনি এখানে সাইক্লিং করতে আসেননি, এসছেন প্রেমিকা খুঁজতে। কি? আমি কিন্তু ঠিক বলেছি। আমার কি মনে হয় জানেন, আপনি সাইক্লিস্ট না হয়ে প্রেমিক হলে ভালো হতো। তো প্রেমিকা পেলেন? আমি চাইলেই যে কাউকে প্রেমিকা করে নিতে পারি, কিন্তু আমি সেই সকল প্রেমিকদের মতো নই যারা জনে জনে বিব্রত করে বলবে ভালোবাসি। যে মানুষটা নিচ থেকে এসে আমাকে বলবে ভালোবাসি, সেই মানুষটাকে বুকে জড়িয়ে নিয়ে আমি বলবো আমিও ভালোবাসি। কিন্তু যে কোনো প্রেমিকা এসে আপনাকে বলবে আমি ভালোবাসি, আর আপনি কোনো কারণ ছাড়া তাকে ভালোবাসবেন। ভালোবাসা এমন, ভালোবাসা কোনো সমীকরণ জানে না, ভালোবাসা কোনো নিয়ম মানে না, এমনকি রঙও চেনে না, চেনে শুধু অনুভূতি। আর সেই অনুভূতিকে মূল্যায়ন করার নামই ভালোবাসা। তাই সেই মানুষটাকে কারণে অকারণে ভালোবাসা যায়। তাহলে সেরকম একজন প্রেমিকার জন্য অপেক্ষা করে থাকুন, পেলেও পেয়ে যেতে পারো। আমি তো তার অপেক্ষাতেই আছি। গুড মর্নিং। গুড মর্নিং। বসো না। থ্যাংক ইউ। কি ব্যাপার, আজকে আপনাকে অন্যরকম লাগছে?
খুব সুন্দর করে সেজেছেন। থ্যাংক ইউ। পরিপাটি, বিশুদ্ধ, টিপটপ। না, টিপটপ বললে তো ভুল হবে, কপালে তো কোনো টিপ নেই, তাহলে টিপটপ হলো কি করে? আপনাকে আমি একটা টিপ পরিয়ে দিই। এই ড্রেসের সাথে কেউ টিপ পরে নাকি আপনি? পাগল, একটু পাগলামি না হয় করলাম, তাতে দোষ কি? দারুণ। দারুণ লাগছে আপনাকে, সত্যি। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং জীবনানন্দ দাশ যদি বেঁচে থাকতেন না, নির্ঘাত তোমাকে পিটিয়ে মারত। আচ্ছা, আমি না আপনাকে আমার একটা ইচ্ছের কথা বলবো আজকে। আমার না অনেকদিন ইচ্ছে যে আমার একজন সাইকেল পার্টনার থাকবে, আমরা একসাথে অনেক সুন্দর সুন্দর জায়গায় সাইকেলিং করে ঘুরে বেড়াবো। আমার যে সাইকেলের যে একটা বাস্কেট থাকবে না সামনে, ওটার মধ্যে একটা চায়ের ফ্লাস্ক থাকবে আর কিছু বিস্কিট থাকবে। আমরা মাঝে মাঝে একটু বিরতি নিব আর চায়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে বিস্কিট খাবো। সুন্দর মুহূর্ত না? এরকম সুন্দর মুহূর্তে প্রিয়জন পাশে থাকলে চা কেন, বিষ খেতেও ভালো লাগবে। আমার ফ্রেন্ডগুলো অনেক গাধা গাধা, একটাও সাইকেল চালাতে পারে না। কি দরকার? যে সাইকেল চালাতে জানে না তার কাছ থেকে জোর করে সাইকেলের আশা করার কি দরকার? আপনার পাশেই তো একজন সাইকেল পার্টনার বসে আছে, সাথে দুটো সাইকেলও আছে। আর ওই যে চা ভর্তি ফ্লাস্ক আর বিস্কিট, ওটা আমি কুড়িয়ে নিব। চলবে তো? চলবে না? আকাশ হয়ে দেখি তোকে, বাতাস হয়ে মাখি, জড়িয়ে ধরার বাহানাতে মিষ্টি করে ডাকি। পাহাড়ে হয়ে থাকি আমি, ঝর্ণা হয়ে নামি, একটু তাকিয়ে দেখতে মন করছি পাগলামি। পুরিয়ে এলে কথারা দেব তোকে ইশারা, মনের ভেতর রেখেছি তাই তোর ছবিটা এঁকে। ঘুম হয়ে যা তুই আমার চোখে, স্বপ্ন হয়ে রোজ দেখবো তোকে। ঘুম হয়ে যা তুই আমার চোখে, স্বপ্ন হয়ে রোজ রোজ দেখবো তোকে। মেঘ হয়ে ছুব তোকে, বৃষ্টি হয়ে নামবো, ভালোবাসা পেলে তোর কাছে এসে থামবো। তোর কপালে হাতটা বলে আদর দিব খুব, দুজনের কোন শুটে গুলো আজ সব
সবাই দেখুক। পুরিয়ে এলে কথারা দেব তোকে ইশারা, মনের ভেতর রেখেছি তাই তোর ছবিটা এঁকে। ঘুম হয়ে যা তুই আমার চোখে, স্বপ্ন হয়ে রোজ দেখবো তোকে। ঘুম হয়ে যা তুই আমার চোখে, স্বপ্ন হয়ে রোজ রোজ দেখবো তোকে। পথটা ভুলে আয়না চলে রাখবো ভীষণ সুখে, সকাল সন্ধে বাসবো ভালো হিংসে করুক লোকে। মন আকাশে তারা হয়ে জ্বলবো আমি রোজ, অন্ধকারে পথ দেখিয়ে রাখবো তোরই খোঁজ। পুরিয়ে এলে কথারা দেব তোকে ইশারা, মনের ভেতর রেখেছি তাই তোর ছবিটা এঁকে। ঘুম হয়ে যা তুই আমার চোখে, স্বপ্ন হয়ে রোজ দেখবো তোকে। ঘুম হয়ে যা তুই আমার চোখে, স্বপ্ন হয়ে রোজ রোজ দেখবো তোকে। আচ্ছা, যেহেতু একটু প্রেম টেম করতেছি, একটু একটু প্রেমটা বেশি। ওকে, এখন একটু কেনাকাটা তো করতে হবে। তুই তো বুঝবি, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো, সেখানে সেজে গুজে যাবো, সেটা তো আর আমি বাপের থেকে টাকা নিয়ে যাবো। এই অবশ্যই না। এক্স্যাক্টলি। আমাকে একটু বিকাশে সম্মান করে দেনা প্লিজ 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 প্লিজ। আচ্ছা দিচ্ছি। একটু বেশি করে দিস। তোর ফোন নাম্বারটা আমি খুঁজে পাচ্ছি না। আমার নাম্বার পাইতেছিস না মানে কি? মানে তোর বিকাশের প্রিয় নাম্বারের মধ্যে কি আমার নাম্বার নাই? আর খুঁজতেছি তো দাঁড়া। খুঁজছিস মানে কি? তোর অ্যাকচুয়ালি নাই। আমার বিকাশের প্রিয় নাম্বারের মধ্যে তোর নাম্বার আছে, আর আমার নাম্বার তোর কাছে নেই। দাঁড়া, আমি এখন অ্যাড করতেছি। এইটা রেডি? জি আপু। কত হয়েছে? 4787। কাইন্ডলি একটু ভাঙতি দেবেন আপু। ভাঙতি? আপনাদের বিকাশ আছে না? জি আছে। বিকাশ থাকতে ক্যাশ কেন? আমি বিকাশের পেমেন্টটা করে দিচ্ছি। গেছে। থ্যাংক ইউ। কি ব্যাপার, হঠাৎ আমাকে আমন্ত্রণ? আজকে খুব স্পেশাল একটা দিন, এবং স্পেশাল দিনে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। যে কথাগুলো আমি এতদিন নিজের মধ্যে জমিয়ে রেখেছিলাম। আমাদের তো এতদিনে বুঝতে বাকি নেই যে আমরা একজন আরেকজনের ভেতরে বসবাস করা শুরু করেছি। তাই আজকের এই বিশেষ দিনে আমি আমার বিশেষ মানুষটাকে একটা সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজ?
আমার কাছে? আমার কাছে। তুমি কি ভেবেছিলে হারিয়ে ফেলেছো? জি না, এটা আমি সেই প্রথম দিন থেকে খুব যত্ন নিয়ে আগলে রেখেছিলাম এবং অপেক্ষা করছিলাম একটা স্পেশাল দিনের জন্য, যে দিনে আমি নিজ হাতে তোমাকে এটা পরিয়ে দিত। মে আই? একটু। হ্যালো, আচ্ছা ঠিক আছে। প্রবলেম? আমার যেতে হবে। হ্যাঁ? আমার এক্ষুনি যেতে হবে। আচ্ছা, কোন ঝামেলা? আমি এখন কিছু বলতে পারবো না। হ্যাঁ, মানে এই মুহূর্তে আমি আমাদের আবার কবে দেখা হবে? আমাদের দেখা হবে খুব শীঘ্রই। আজ আমার গন্তব্য বহুদূর, হয়তো কিছুদিন আমাদের দেখা হবে না। এই অপেক্ষার নাম আমি দিয়ে গেলাম স্বল্পদৈর্ঘ্যের বিচ্ছেদ। আমাদের আবার যেদিন দেখা হবে সেদিন তুমুল ভালোবাসায় আমি তোমাকে বুকে জড়িয়ে নেব। ততদিন পর্যন্ত তুমি ভালো থেকো, নিজের যত্ন নিও। বাবা, 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 এই যে আমি চলে আসছি। বাবা, তোমার কি হয়েছে? হুট করে তুমি আপু হুট করে এরকম অসুস্থ হয়ে গেলে কেন বাবা? কি হয়েছে বাবা? কি ব্যাপার আপু, তুমি আমাকে কিছু জানাওনি কেন? বাবা কতদিন যাবত অসুস্থ? 7 দিন। শোন না, তুই তো ট্যুরে গেছিস, আর বাবা তো এরকম অসুস্থ আগেও হয়েছে। আমরা ভেবেছি বাবা সুস্থ হয়ে যাবে, এত খারাপ অবস্থা হবে আমরা কেউ বুঝতে পারি নাই। এই লাস্ট 2 দিন বাবার অবস্থা আরো খারাপ হয়েছে। ডাক্তার আমাদেরকে ডেকে বলেছে। কি বলেছে ডাক্তার? আমাদের মানসিকভাবে প্রস্তুত নেই। শোন বাবা, একটা কথা বারবার বলছিল, মানে বাবার শেষ ইচ্ছা তোর বিয়েটা দেখে যেতে চেয়েছে। দেখ, ছোট্টবেলা থেকে তুই যখন যা যেভাবে চেয়েছিস বাবা কোনো কিছু না বলেনি। এই প্রথম বাবা তোর কাছে কিছু চেয়েছে। বলল, আমার কথাটা বুঝতে পারছিস? তুই নিশ্চয়ই বাবার শেষ ইচ্ছাটা পূরণ করবি। বাবার না মেয়েটা পছন্দ করাই আছে, আমরা সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। তুই শুধু মানসিকভাবে একটু প্রস্তুত হ। আমরা বাবার শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই।
সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এখনো মন বালিশে জুড়ে নোনা ঝন নালিশ করি গোপন, জানে না কেউ ব্যথার কারণ। মলিন এখনো মন বালিশে জুড়ে নোনা ঝল নালিশ করি গোপন, জানে না কেউ ব্যথার কারণ। কেন মোমের পুতুল গলছে এমন বলা বারণ, বোবা হাসিতে রোজ মরছে জীবন। আমি আগে বুঝেছিলাম যে এই ছেলেটা আমার জীবনে বিপদ ডেকে আনবে। মারে, তুই আসলে যেটাকে ভালোবাসা ভাবছিস ওটা আসলে প্রেম ভালোবাসা না। তোকে তোকে কতবার বাস্তবতা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই বুঝিসনি। দেখ মা, যে ছেলেটা চলে গেছে তাকে নিয়ে কেঁদে কেঁদে কেন সময় নষ্ট করছিস? এখনো সময় আছে। যে ভুলটা তুই করেছিস সেটাকে শুধরে নিয়ে জীবনটাকে আবার নতুন করে শুরু কর। আমরা সবসময় তোর পাশে আছি। মারে, মন খারাপ করিস না। মানুষের জীবনে যেভাবে খুশির সময় আসে ঠিক তেমনি ভাবে কখনো কখনো দুঃখ আসে। ধৈর্য ধর মা, ধৈর্য ধর। দেখিস নিশ্চয়ই আবার ভালো সময় আসবে। একদিন সব কিছু আগের মতন ঠিকঠাক হয়ে যাবে মা। ঠোঁটে ঠোঁট চেপে কত রাত গেছে, শত ব্যথার বোঝায়, কত ভিড় তবু একা হেঁটেছি তোকে দেখার আশায়। কত মানুষই কত কি বলে, ভুলে যাওয়াই ভালো। ওরা কি জানে তোর দেয়া ঘায়ে কিভাবে
মারে, বলা নেই ক নেই, একটা ছেলে হুট করে এসে বললো ভালোবাসি, আর ভালোবাসা হয়ে গেল। এটা ভালোবাসা না রে মা। এই ছেলেটা তোর সঙ্গে চিট করেছে, আমি নিশ্চিত সে তোকে চিট করেছে। চিট করে নাই বাবা, ও চিট করে নাই। চিট করেনি? যে ছেলেটা তোকে ফেলে তোর সামনে দিয়ে চলে গেল, আর তুই বলছিস তোকে চিট করেনি? আমি নিশ্চিত ওই ছেলে আর কোনো দিন ফিরে আসবে না। আসবে বাবা, আমার বিশ্বাস, আমার বিশ্বাস। মারে, তুই কেন বুঝতে পারছিস না? ও আর কোনোদিন ফিরে আসবে না। ওই ছেলেটা তোকে কোনোদিন ভালোবাসেনি, ভালোবাসে না, ভালোবাসবেও না। আমি গ্যারান্টি দিলাম। ওই ছেলেটা তোকে কিছু সময়ের জন্য স্বপ্ন দেখিয়েছে, আর কিচ্ছু না। মিথ্যে অভিনয় করেছে। এই, তোমরা ওকে বোঝাও। এই বাচ্চা মেয়েটা বুঝতে পারছে না, ওকে বোঝাও। আমি আর পারছি না। পুষ্প খেয়েছে? না, খাইনি। একটা অমানুষের জন্য মেয়েটা দিনের পর দিন না খেয়ে আছে। ওকে বলে দিও, ও যদি না খেয়ে মরে যায়, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। খেয়ে নে মা, খেয়ে নে। আমি জানি তো তোর মনটা খুব খারাপ, কিন্তু এইভাবে না খেয়ে থাকলে তোর শরীরটা তো খারাপ হয়ে যাবে মা। তুই যেহেতু ভাবছিস পল্লব একদিন ফিরে আসবে, তাহলে ওর জন্য হলেও তো তোকে সুস্থ থাকতে হবে, তাই না? সুস্থ থাকতে হবে না? তাহলে খেয়ে নে মা। মা, পল্লব আসবে, আসবে না বলো মা। মা তুমি তো বলো না মা, আসবে না বলো। হ্যাঁ মা, আমারও মনে হচ্ছে পল্লব আসবে, আসবে মা।
মারে 5টা বছর তো কেটেই গেল, এখন একটু স্বাভাবিক হ, একটু ভালো থাক। মারে আর কত, এবার আমাদের অন্তত একটু শান্তিতে থাকতে দে। আমি খারাপ আছি কে বলছে না? বিশ্বাস করো আমি অনেক ভালো আছি। আর বাবা, তোমরা যেন শান্তিতে থাকতে পারো ওটার জন্য আমি একটা ব্যবস্থা করেছি। তোমাদেরকে আসলে বলা হয় নাই, আমি একটা অনাথ আশ্রমে চাকরি নিয়েছি। ওখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, ওদেরকে আমি লেখাপড়া করাব, ওদের সাথে খেলাধুলো করব, খাওয়াবো, সবসময় ওদের সাথেই থাক। অনেক আনন্দে কাটবে আমার সময়গুলো বাবা। ওই ছেলেটার কথা ভেবে সারাটা জীবন তুই অনাথ আশ্রমে কাটিয়ে দিবি? বাবা 5টা বছর যেহেতু ওই ছেলেটার অপেক্ষা করে কাটিয়ে দিতে পেরেছি, বাকি জীবনটাও পারবো। মানে তুই যেভাবে ভালো থাকবি এটাই আমরা সবসময় চেয়েছি, এটাই আমাদের চাওয়া। তুই ভালো থাকিস মা। তুমি কেঁদো না বাবা, আমি অনেক ভালো থাক, বিশ্বাস কর। মা কেন কান্না করো বলো তো? আমার রুহিল বাবার কি হয়েছে রে? সবাই তো ছুটে পেয়ে বাসায় চলে গেছে, আমার রুহিল বাবা কেন এখানে মন খারাপ করে একা বসে আছে? আমাকে কেউ নিতে আসেনি। তোমাকে কেউ নিতে আসেনি? তাহলে আজকে আন্টি তোমাকে নিয়ে যাবে। আচ্ছা চলো, এবার আন্টি তোমাকে বাসায় নিয়ে যাবে। বাবা মলিন এখনো মন বালিশে জুড়ে নোনা ঝন, নালিশ করি গোপন, জানে না কেউ ব্যথার কারণ। মলিন এখনো মন বালিশে জুড়ে নোনা ঝোল, নালিশ করি গোপন, জানে না কেউ ব্যথার কারণ। কেন মোমের পুতুল গলছে এমন বলা বারণ, বোবা হাসিতে রোজ মরছে জীবন। সব
কি জানে তোর দেয়া ঘায় কিভাবে দিন ফুরালো। কেন মোমের পুতুল গলছে এমন বলা বারণ, বোবা হাসিতে রোজ মরছে জীবন। জীবনের কঠিন বাস্তবতা পল্লবকে মেনে নিতে হয়েছে, কিন্তু বিবাহের পর থেকে পল্লব একটি বারের জন্য পুষ্পকে ভুলতে পারেনি। ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে পল্লব, আর তাই পল্লবকে ছেড়ে পল্লবের জীবনসঙ্গী বিদেশের মাটিতে নতুন বিবাহ করে আবার নিজের জীবন গুছিয়ে নেয়। আর পল্লবের একমাত্র ছেলের আশ্রয় হয় অনাথ আশ্রমে। ভালোবাসা হয়তো এমনই, শত বিচ্ছেদেও ভালোবাসার মানুষকে কখনো ভুলে থাকা যায় না। সারা জীবন আবেগ আর অনুভূতি হয়ে জড়িয়ে থাকে প্রেমেরই পরশে।